আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি ডক্টর ফরহাদ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তো স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরবর্তীতে একজন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির যে বিষয়গুলো জানা প্রয়োজন, বা একজন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির যারা কেয়ারার আছেন বা যারা তার পরিচর্যা করেন, তাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়েই আজ আমাদের উপস্থাপনা। আমাদের সঙ্গেই থাকুন। মেহেদি রহমান, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়নিং। তো I welcome you all the participants or all the viewers. Hope you all are quite well, and personally I hope all of yours good health and happy life. আমি প্রথমেই যারা এই লাইভে আছেন তাদের সবাইকেই লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে স্ট্রোক এর বিষয়ে যে বিষয়গুলো বা স্ট্রোক এর বিষয়ে আপনার যা জানা প্রয়োজন, দ্যাট ইজ দ্য মোস্ট কমন stroke questions that you should know about it. স্ট্রোক একটি খুবই প্রাণঘাতী বিষয় এবং এটি একজন ব্যক্তি বা তার পরিবারের জন্য খুবই ভয়ানক একটা জিনিস, যেটা খুবই একটি জরুরি অবস্থার সূচনা করে। অর্থাৎ একজন স্ট্রোকে আক্রান্ত হলে, একজন পরিবারের একজন ব্যক্তি যদি স্ট্রোকে আক্রান্ত হয়, তার পরিবারের সদস্যরা খুবই বিচলিত হয়ে যান এবং খুবই আপসেট হয়ে পড়েন। আসলে তারা কি করবেন, তারা আসলে ওই পেশেন্টটা নিয়ে কি করবেন। জান্নাতুল মিরাজি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং। আপনি বলেছেন শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। তো স্ট্রোকটা আসলে একটা লাইফ চেঞ্জিং ইভেন্ট। আসলে যখন একজন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হন, স্ট্রোক করার আগে সে একজন সুস্থ সবল মানুষ ছিল, হয়তো বা সুঠাম দেহের অধিকারী ছিল। স্ট্রোক করার পরবর্তীতেই তিনি বিছানায় শয্যাশায়ী, এবং তার যে হাত পা নাড়াচাড়া করবেন সেই সক্ষমতাও অধিকাংশ সময় থাকে না। তো আসলে এই বিষয়ে একজন ব্যক্তির, যিনি স্ট্রোক করেছেন, তার জানা উচিত যে স্ট্রোকের ধরন সম্বন্ধে, এবং তার যারা কেয়ারার আছেন, যারা তার সেবা শুশ্রূষা করেন বা করবেন, তাদেরও জানা উচিত এই বিষয়গুলো সম্বন্ধে। অর্থাৎ স্ট্রোকের পরবর্তীতে যে রিকভারি প্রসেসটা আছে, অর্থাৎ রিকভারিটা কিভাবে সহজ হতে পারে বা রিকভারি কিভাবে ভালো হতে পারে, এই বিষয়গুলো সম্বন্ধে আসলে জানা উচিত। That is, a stroke can be a serious and frightening medical emergency, and stroke are also life-threatening events. And most stroke patients and their carer don't know about the nature of stroke, so it is very important for them to know about the stroke and its consequences.
আহ, তো আসলে আমরা যে যে বিষয়টা একটু বলতে পারি যে যখন একজন ব্যক্তি স্ট্রোক করেছেন কিনা আমরা আসলে কিভাবে জানবো। তো স্ট্রোক করেছে কিনা এটা একটা কোশ্চেন যে আসলে একজন ব্যক্তি কি স্ট্রোক করেছেন, আমরা কিভাবে বিষয়টা বুঝতে পারি। তো স্ট্রোক যদি একজন ব্যক্তি করে থাকেন বা আপনি অনুমান করছেন যে আসলে এই লোকটা হয়তো বা স্ট্রোক করেছেন, তো সেক্ষেত্রে আপনার বেশ কিছু বিষয়ে রেজাউল করিম টুকু ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাই সিচুয়েশন, আচ্ছা টুকু ভাই, আপনি আসলে মানসিকভাবে একটু অ্যাক্টিভ থাকেন। আর আমি বলেছিলাম একজন নিউরোমেডিসিনের সাথে কথা বলেন। নিউরোমেডিসিন তো আসলে আপনার ফ্যামিলি ডাক্তারই আছেন এবং খুব ভালো ডাক্তার, আপনি বলেছেন। আর আসলে আমি যেটা ফিল করি টুকু ভাই, আপনার যে থেরাপির যে ট্রিটমেন্টটা আছে এটা অন্তত দুবার হওয়া উচিত। হ্যাঁ, বাসায় একবার করলে ভালো হয়। কিভাবে করা যেতে পারে বিষয়টা একটু খেয়াল করেন। আপনার চেঞ্জ আসবে, বাট আপনার আসলে একজন পেশেন্টের, স্ট্রোক পেশেন্টের চেঞ্জ আসার একটা পূর্বশর্ত হলো উক্ত রোগীর একটা পজিটিভিটি থাকা, যে আমি সুস্থ হয়ে যাব এবং সেই পজিটিভিটিকে অনুযায়ী পজিটিভিটাকে চর্চা করা, পজিটিভিটিটাকে লালন করা এবং সে অনুযায়ী চেষ্টা করা, তাহলে তার উন্নতি অবধারিত, উন্নতি অবশ্যই হবে ইনশাল্লাহ। তো স্ট্রোকের আসলে স্ট্রোক হয়েছে কিনা, সাপোজ আপনি অনুমান করছেন যে একজন ব্যক্তির হয়তো বা স্ট্রোক হয়েছে, তো ফার্স্ট যেটা আপনি খেয়াল করবেন যে তার আপনি এখানে এখানে একটা আমরা যেটা বলে থাকি যে আপনি ফার্স্টকে ফলো করবেন, FAST ফার্স্ট, ফেস, A ফর আর্ম, S ফর স্পিচ অ্যান্ড T ফর টাইম। তো A ফর ফেস অর্থাৎ দেখবেন যে তার মুখের একটা সাইড দুর্বল হয়ে গেছে কিনা, অর্থাৎ তাকে যদি আপনি হাসতে বা কথা বলতে বলেন, একটা সাইড কি মনে হচ্ছে কিনা যে আসলে একটা সাইড ভালো কাজ করছে আর একটা সাইড অতটা ভালো কাজ করছে না, এই বিষয়টা আপনি খেয়াল করবেন। দ্বিতীয়ত হলো যে তাকে দুটো হাত উঁচু করতে বলবেন, দুটো হাত উঁচু করতে বলবেন। যদি আপনি দেখেন যে একটা হাত ভালো উঁচু করছে আর একটা ভালো পারছে না, হ্যাঁ, তাহলে এটা একটা স্ট্রোকের একটা সাইন হবে। দেন আপনি তাকে কথা বলতে বলবেন। যদি তার কথা জড়িয়ে যায় বা কথা যদি স্পষ্ট না হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে যদি এই তিনটা সাইন যদি ঠিক থাকে, অর্থাৎ তার যদি ফেস ড্রপ হয়ে যায় বা যদি তার হাতের যে উইকনেসটা সেটা যদি চলে আসে বা যদি তার কথাবার্তায় যদি সমস্যা, কথাবার্তা যদি জড়তা চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে এই লোকটা স্ট্রোক করেছে। তখন আপনি কি করবেন, দেন গো ফর টাইম, আপনি দেরি না করে ইউ হ্যাভ টু গো টু অন ইমার্জেন্সি বেসিস টু এ হসপিটাল, এবং তাকে আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। দ্যাট ইজ উই ক্যান সে দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু ইউ আইডেন্টিফাই স্ট্রোক। uh, you have to you have to look at the sign. You have to look at the sign, that is the face. That is, you should look at the whether the face is dropping or not. If you tell the patient for smiling, if he is not able to smiling evenly, then it is a sign of stroke. Then if you then go for arm weakness, if you found any arm weakness, you can compare the both arm in a, to raise the patient. If he is not able to raise, then it is a sign of stroke. And if his speech is slurring or difficulty in speech, then it is a sign of stroke. If the three combinedly happens, you should go emergency to hospital with him, or let him or her to hospital on emergency basis. Then আমরা যেটা আসতে পারি যে আসলে স্ট্রোকের চিকিৎসা কিভাবে হতে পারে। স্ট্রোকের একজন ব্যক্তির স্ট্রোক হতে পারে খুবই
হালকাভাবে, আবার স্ট্রোক হতে পারে খুবই ম্যাসিভ আকারে, মারাত্মক আকারে। কিছু কিছু ব্যক্তি আছেন যে স্ট্রোক করে সাথে সাথে অজ্ঞান হয়ে যান এবং সে অজ্ঞানটা অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবার কেউ স্ট্রোক করে হালকা অসুস্থ বোধ করেন, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। তো এখন আসলে স্ট্রোক যাই হোক না কেন, আপনি যদি বুঝতে পারেন যে তার স্ট্রোক হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি করতে হবে, যত দ্রুত সম্ভব। যত দ্রুত আপনি তাকে মেডিকেল হেল্পে নিতে পারবেন, তার তত বেশি চান্স থাকবে তত দ্রুত সুস্থ হওয়ার। এবং আপনি যত দেরি করবেন, তত তার ব্রেন ড্যামেজটা বাড়তে থাকবে এবং তার সুস্থ হওয়ার ক্ষেত্রেও এটা একটা বড় প্রতিবন্ধকতা হয়ে যাবে তাকে, তার দ্রুত সুস্থ হওয়ার ক্ষেত্রে। এবং তার সুস্থ হওয়ার বিষয়টিও অনেক বেশি ডিলে হবে বা একটা টাইম কনজিউমিং ম্যাটারে এটা একটা পরিণত হবে। তো যাই হোক, এখানে আসলে একজন ব্যক্তির সুস্থ হওয়াটা ডিপেন্ড করবে তার ওষুধপত্র, তার যে তার যে থেরাপিউটিক ট্রিটমেন্ট, অর্থাৎ এখানে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বা অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপি ইন কম্বিনেশন অফ দিস থেরাপিজ, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে সে কত দ্রুত এবং সুস্থ হবে। বা আপনি যত দ্রুত এই সমস্ত চিকিৎসার প্রতি তাকে এনগেজ করতে পারবেন, তার তত চান্স থাকবে দ্রুত সুস্থ হওয়ার। তো এখন আমরা যেটা আসলে বলতে পারি যে আসলে এই যে স্ট্রোকের বিষয়টি, আসলে একজন স্ট্রোক রোগী অবশ্যই দ্রুত সুস্থ হতে পারেন যদি চিকিৎসাটা যদি দ্রুত সম্পন্ন করা যায় বা দ্রুত করা যায়। That is how a stroke is being treated. Whether a stroke is minor or severe, the most important part of the treatment process is to seek medical help as early as possible. As the more quickly you get help or you seek help, the better chance there is of reducing long-term damage. Depending on the type of stroke, the treatment varies, like medications, like therapeutic treatment, or sometimes it needs surgery. So sometimes surgery can become very effective solution for a stroke patient. According that situation will be determined by the relevant physicians, and it also depends on the patient's treatment procedure as early as possible. তারপরে আসলে আমরা যে বিষয়টি আসলে আসতে পারে যে স্ট্রোক কি বংশগত? আসলে হ্যাঁ, স্ট্রোকের বিষয়ে যে রিসার্চ বলে যে যাদের বংশে স্ট্রোকের হিস্ট্রি আছে, তাদের স্ট্রোক করার চান্স আছে। আবার দেখা যাচ্ছে যে যাদের বংশে অতিরিক্ত রক্তচাপ বা অতিরিক্ত কোলেস্টেরল, রক্তে যদি অতিরিক্ত কোলেস্টেরল থাকে বা ডায়াবেটিস থাকে, এই তিনের সমন্বয় যদি কোনো পরিবারে থাকে, তাহলে তাদের স্ট্রোক করার রিস্ক অনেক বেশি থাকবে। অ্যান্ড আবার দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলিতে এই রিস্কগুলো নেই, কিন্তু আপনার পরিবারের কোনো একজন ব্যক্তি স্ট্রোক করেছিলেন, সেই ফ্যামিলির জেনারেশনও স্ট্রোকের ঝুঁকিতে থাকতে পারে বা স্ট্রোকের ঝুঁকিতে থাকতে পারে। এটার যে লিটারেচার আছে সেখান থেকে আসলে জানা যায়। দেন আসলে যে বিষয়টি আসলে আমরা এখানে বলতে পারি যে স্ট্রোককে বংশগত, এটা নিঃসন্দেহে বা জোরালোভাবেই বলে দেওয়া যায়। দ্যাট ইজ ক্যান ইউ সে দ্য স্ট্রোক is stroke hereditary? Stroke sometimes play
sometimes genetics play a role in the risk of a stroke, and some conditions lead to stroke have hereditary links, such as those who have high blood pressure, high cholesterol, and diabetes. And if these three combinedly present in a family, then there is a chance that the person to have a stroke in future. অ্যান্ড আমরা আসলে এখন যে বিষয়টি আমরা আরেকটু বলতে পারি যে একজন স্ট্রোকের রোগী কি পুরোপুরি সুস্থ হন? এটা একটা প্রশ্ন থাকে অনেকের, যে আসলে একজন স্ট্রোক ব্যক্তি পুরোপুরি সুস্থ হন কিনা। হ্যাঁ, একজন স্ট্রোক ব্যক্তির পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব, 100% সুস্থ হওয়া সম্ভব। এর যে রিসার্চ আছে, এর যে লিটারেচার আছে, সেখান থেকে আসলে আমরা জানতে পারি যে সব স্ট্রোক রোগীর মধ্যে 10% রোগী পুরোপুরি ভালো হয়ে যায়, একদম 100% ভালো হয়ে যায়, এবং 25% রোগী চলাফেরা করে সামান্য কিছু দুর্বলতা নিয়ে, তাদের কিছু ত্রুটি থেকে যায়, সামান্য কিছু মাইনর ত্রুটি থেকে যায়, এবং 40% রোগীর তারা চলাফেরা করতে পারে, কিন্তু তাদের কিছু স্পেশাল কেয়ার দরকার হয়, অর্থাৎ তাদের কিছু রিহ্যাবিলিটেশন, অর্থাৎ পুনর্বাসন সংক্রান্ত কিছু ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, বা তাদের কিছু নার্সিংয়েরও প্রয়োজন হতে পারে। এবং 10% রোগীর তাদের লং টাইম রিহ্যাবিলিটেশন এবং লং টাইম নার্সিং সেবার প্রয়োজন হয়, এবং এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ বলা যেতে পারে যে বেড রিডেন থাকে, অর্থাৎ এটার পার্সেন্টেজটা হচ্ছে 10%। এবং 15% এর চান্স থাকে স্ট্রোক করে মারা যাওয়ার, অর্থাৎ টোটাল স্ট্রোক পেশেন্টের মধ্যে 15% রোগীর চান্স থাকে স্ট্রোক করে মারা যাওয়ার। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এখানে স্ট্রোকের আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্ট এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রোকের পরবর্তী সিচুয়েশনে দ্রুত সুস্থ হওয়ার। So the question is, can a stroke patient recover fully? We can say yes, it is possible to recover completely from a stroke. Of all patients, 10% will make a full recovery, while 25% will recover with minor impairments, and some patients, that is 40%, will require special care due to more severe impairments, and 10% of individuals who had a stroke will need a nursing home or nursing care or rehabilitation care for a long-term care facility. And unfortunately, 15% of stroke patients die after their stroke. এখন আসলে স্ট্রোক এর পরবর্তীতে যে স্ট্রোকটা আসলে ব্রেইনে হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। স্ট্রোক ব্রেইনে হয়, আর হার্ট অ্যাটাকটা হচ্ছে আপনার হার্টে হয়, অর্থাৎ হৃৎপিণ্ডে হয়। তো স্ট্রোক আপনার যে ব্রেইনের যে ক্ষতিটা করে সেই ক্ষতিটা অনেকাংশেই ব্রেন রিকভার করতে পারে। যদি আংশিকভাবে ব্রেন সেল ড্যামেজ হয়ে থাকে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সে রিকভার করতে পারে। আর যদি ব্রেন সেলটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, তাহলে যে অংশের ব্রেন সেলটা ড্যামেজ হলো, তার আশপাশে যে ব্রেন সেলগুলো থাকে, যদি একজন পেশেন্টের প্র্যাকটিস ভালো থাকে বা তার যদি চেষ্টা ভালো থাকে, তাহলে ওই ব্রেন সেলগুলো তার যে কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে স্ট্রোকের ফলে, সেই কাজগুলোকে রিভাইভ করতে সাহায্য করে। এবং এই বিষয়টা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তার প্র্যাকটিসের উপর, অর্থাৎ তার যে থেরাপিউটিক বা পুনর্বাসন চিকিৎসা তার উপরে, এবং যে পেশেন্ট তার আগ্রহ এবং তার ইচ্ছা এবং তার চেষ্টা, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে
তার যে যে ইনট্যাক্ট ব্রেন সেলগুলো আছে, যে ভালো যে ব্রেন সেলগুলো আছে, ড্যামেজ হওয়ার ড্যামেজ যে ব্রেনগুলো ড্যামেজ হয়ে গেছে তার ওগুলো ছাড়া যে ব্রেন সেলগুলো থেকে যায়, সেই ব্রেন সেলগুলো চেষ্টা করে সেই কাজগুলোকে সম্পাদন করে নেওয়ার। তো এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে পুনর্বাসন চিকিৎসা এখানে একজন স্ট্রোক ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। এবং এই যে পুনর্বাসন চিকিৎসা প্রথম 3 থেকে 6 মাস very very important, very very important for their recovery of stroke. That is, we can say stroke have a big impact on the brain and nervous system, and parts of the brain can experience cell damage. Fortunately, the damage is sometimes temporary, and when the damage is permanently, the cell damage is permanently, brain cell damage is permanently, and healthy areas at that situation, healthy areas of the brain have been known to take over the damaged portion. And here the rehabilitation treatment procedure plays a very important role for the recovery of a stroke patient in both physically and mentally. এখন যে বিষয়টা হচ্ছে যে আসলে স্ট্রোক রোগীর সুস্থ হতে কত সময় লাগতে পারে। একজন স্ট্রোক রোগীর সুস্থ হতে কত সময় লাগবে, এটা একটা এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে পুনর্বাসন চিকিৎসায় একজন স্ট্রোক রোগী যত আর্লি আসবে তার তত আর্লি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সুস্থ হওয়ার রেটটা ভ্যারি করে পার্সন টু পার্সন, অর্থাৎ একজন স্ট্রোক করা ব্যক্তির বা স্ট্রোক করা রোগীর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কতটুকু স্ট্রং আছে এক্ষেত্রে তার সুস্থ হওয়ার ক্ষেত্রে, বা তার যে কেয়ারাররা বা তার যারা সেবা শুশ্রূষা করে তারা কতটা আন্তরিক তার সুস্থ হওয়ার ক্ষেত্রে, এবং সে কত দ্রুত স্ট্রোক করার পরে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে বা মেডিকেল ট্রিটমেন্ট পেয়েছে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যে আসলে সে কত দ্রুত স্ট্রোক করার পরে সুস্থ হবেন। তো কখনো কখনো স্ট্রোক রোগী 1 মাসেও ভালো হয়ে যান, কখনো 3 মাসও লাগে, কখনো 6 মাস বা বছর লেগে যায়। এটা আসলে ডিপেন্ড করে যে স্ট্রোকের মাত্রার উপরে এবং তার যে বিষয়গুলো বললাম, স্ট্রোক পেশেন্ট, কেয়ারার এবং তার যে পুনর্বাসন টিম, রিহ্যাবিলিটেশন টিম, এসব কিছুর উপরে ডিপেন্ড করে যে সে কত দ্রুত সুস্থ হবে। Then এখন that is, we can say that is a question, is that how long does it take to recover from a stroke? At this question we can say that most stroke patient will need some form of rehabilitation, obviously, and the recovery timeline varies the individual. Some stroke patients recover rather quickly, but if the stroke or the related complications are severe, it can take more months or years. And the rehab process plays a very important role to recover the stroke patient early. দেন আরও একটাই গুরুত্বপূর্ণ বিষয় আছে যে স্ট্রোক করার পরবর্তীতে যে আমরা দেখি যে আসলে স্ট্রোক করা যে সাইডটা, সাপোজ ডান সাইড যদি দুর্বল হয়ে যায় বা অবশ হয়ে যায়, আমরা যেটা বলি প্যারালাইজড হয়ে যায়, সেটা কি শক্ত হয়ে যায়, ইজি না, এটা যেমন ইজি না, মানে শক্ত, হ্যাঁ, স্ট্রেংথ লাগে বিষয়গুলোকে ইজি করার জন্য। তো আসলে স্ট্রোক পেশেন্টের যে স্পাস্টিসিটি এটাকে বলা হয়, যে এই শক্ত ভাবটা, স্টিভ ভাবটাকে কিভাবে কমানো যেতে পারে। তো এখানে আসলে স্টিভ ভাব বা এই যে শক্ত ভাব স্ট্রোক করার পরে একজন রোগীর মধ্যে থাকে, এই যে বিষয়টা, এটা সুস্থ হওয়ার ক্ষেত্রে যে থেরাপিউটিক যে
ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আছে, পুনর্বাসন চিকিৎসা, যে ফিজিওথেরাপি চিকিৎসা, এর রোলটা অনেক বেশি। অর্থাৎ এই চিকিৎসার প্রতি অনেক বেশি আন্তরিক যারা থাকবে তারা এই বিষয়টাকে তত কমায় রাখতে পারবে। আর যারা উদাসীন থাকবে এটা কন্ট্রোল করার ক্ষমতা আসোটা মানে কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যাবে। দেন এখানে আরেকটু বিষয় আসতে পারে যে এখানে স্প্লিন্টিং কাজ করতে পারে। অর্থাৎ আমরা যদি যে হাতটা আমাদের সাধারণত স্ট্রোক করলে হাত ফ্লেক্সর প্যাটার্নে থাকে, ফ্লেক্সর মানে ভাঁজ প্যাটার্নে থাকে হাতটা। তো এখানে যদি আমরা একটা স্প্লিন্ট ব্যবহার করি, প্রথম থেকে যদি স্প্লিন্ট ব্যবহার করি এবং হাতটা যদি তার যেভাবে থাকা উচিত, জয়েন্ট রেঞ্জকে মেনটেন করে যেভাবে থাকা উচিত, যদি সেভাবে প্রথম থেকেই থাকে, তাহলে এই যে শক্ত ভাবটা বা যে স্টিফনেস গ্রো করাটা এটা অনেকাংশ কমে যাবে। আবার যারা স্টিফনেস ডেভেলপ করে ফেলে বা কন্ট্রাকচার ডেভেলপ করে ফেলে, অনেক স্ট্রোক রোগী আছে দেখা যায় যে জাস্ট এরকম, এটাকে আর সোজা করা যায় না, খুব টাইট, খুব শক্ত হয়ে গেছে। অর্থাৎ তারা বিষয়টার প্রতি উদাসীন ছিল বা তার ম্যানেজমেন্টটা প্রথম থেকে ভালো হয়নি। এই ধরনের রোগীকে সার্জারি করে আবার এটাকে স্বাভাবিক করার চেষ্টা চালানো যেতে পারে, বা সার্জারির এখানে একটা অপশন আছে যেটা সুস্থ করার, অর্থাৎ যে কন্ট্রাক্টেড যে হাতটা সেটাকে স্বাভাবিক করার জন্য কাজে লাগবে বা স্বাভাবিক করা যেতে পারে সার্জারির মাধ্যমে। That is the question here, that how can a stroke patient reduce spasticity? And spasticity or stiffness or tightness of the muscles are often occurs after a stroke, and it is fully related to the physiotherapy treatment and surgery and splinting. If they go for physiotherapy treatment from the very beginning, their spasticity will be able to reduce as much as possible, and here splinting also helps to remain their spastic hand in normal pattern, and if the contracture or severe spasticity develop, here surgery is an option to recover from the spasticity. তো সুপ্রিয় দর্শক, আসলে একজন ব্যক্তি স্ট্রোক করে ফেললে আসলে এই বিষয়টা তাদের জন্য অনেক প্যাথেটিক বা পেইনফুল হয়। তো তারা যদি এই বিষয়গুলো বা স্ট্রোক পেশেন্ট বা স্ট্রোক পেশেন্টের কেয়ারার এই বিষয়গুলো যদি আসলে প্রথম থেকে ভালো জানেন, তাহলে আসলে তার চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়টি বা তার সুস্থতার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক কাজে আসবে বলে আমরা মনে করি। তা আমরা একটা মেসেজ এখানে দিতে চাই যে আমি ডক্টর ফরহাদ, একজন পিএইচডি হোল্ডার ফিজিওথেরাপিতে, এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে কেপিআরসি খুলনা পেইন প্যারালাইসিস রিলিফ সেন্টার, এখানে যারা সেবা নিতে আসতে চান তারা যদি আর্লি বেসিসে এখানে এই ধরনের সমস্যা, স্ট্রোক প্যারালাইজ সমস্যা যদি নিয়ে আর্লি বেসিসে আসেন, তারা খুব দ্রুত সুস্থ হওয়ার আশা রাখতে পারেন। এবং আমরা আমাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ হ্যান্ডস অন বেসিসে আমরা করি। এখানে আমাদের যে কখনো আমরা হ্যান্ডস অন বেসিস বা ইনস্ট্রুমেন্ট কম্বাইন্ডলি করে থাকি, এবং আমাদের সাকসেস রেট আল্লাহর রহমতে এখানে বেশ ভালো। তো যারা চান দ্রুত সুস্থ হতে বা একটা ভালো সার্ভিস চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার আমাদের এই লাইভের সাথেই সংশ্লিষ্ট আছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। So I thank all of the participants who at this live, and I hope they are good health and sound life. So thank you so much. আপনাদের সবাইকে শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।